পরশুরাম আজকের নায়ক ছিল একদম ট্র্যাজেডি ভরা আর সাসপেন্সে। গল্পের শুরুতেই দেখা যায় ত্রিপর্ণা বলে, টুটিনি জামাই কি বলে রে, জামাইয়ের সঙ্গে কি কথা হয়েছে? তখনই বাবিন বলে, আগে আমার কথার উত্তর দে টুটিনি, শিবপ্রসাদ কোথায়? সে তো অফিসে যায়নি, আমি শুনেছি সে অফিসে এখনও যায়নি। সে কোথায় আছে? তখন তো বলছিল যে কোনো কৈফত দিবে না, এখন বাবিন সেই কৈফতই যাচ্ছে। তখন টুটিনি বলে, বাবিন দা আমি তোকে কোনো কৈফত দেবো না। তখন আয়ুষী বলে, হ্যাঁ ভালোই তো ছদ্দি ভাই, তুই এই বিয়েটার জন্য তোর বরকে বিজনেসে জয়েন করিয়ে দিয়েছিস। আসলে তোর মতো স্বার্থপর লোভী মেয়ে আমি দুটো দেখিনি। তখন টটিনি বলে, মুখ সামলে কথা বল। তখনই নন্দিনী এসে বলে, তোমরা একটু চুপ করবে? কেন করছো এমন? এমনটা করো না। যদি বিয়ের সময় এরকম হয় তাহলে আমার বিয়ের দরকার নেই, এরকম বিয়ে আমার দরকার নেই। তোমরা একটু থামো, এরকম ঝামেলা ঝগড়া তোমরা একদম করো না, আমার একদম ভালো লাগে না। বিশ্বাস করো, তোমরা এগুলো করো না। এরপরেই দেখা যায় বাবিন বলে, টটিনি তুই কোথায় ঘুরবি, কথা ঘুরাবি না। তখন তো বললি আমার কথা ঘুরাচ্ছি, তখন তুই কেন বলেছিস যে আমি কথা ঘুরাচ্ছি? তখন কিন্তু টটিনি বলে, বাবিনদা তোর তো এখন অফিসে থাকার কথা, তোকে তো কাজের কথা, শিবপ্রসাদ তোকে অনেক কাজ দিয়েছে, তখন তুই তার কথা না মেনে তুই এখানে কি করছিস? তখন ভূমিকা বলে, টটিনি তুমি প্রতিনিয়ত আমার বরকে অপমান করছো, এটা তুমি করতে পারো না। দেখো বাবিন তোমার দাদা হয়। তখন টটিনি বলে, আমি ভুলিনি যে বাবিন আমার দাদা হয়, আমি বাবিনদাকে সেই সম্মানটা দিই, কিন্তু বাবিনদা কখনোই আমার বরকে আর আমাকে সেই সম্মানটা দেয় না। তখন ভূমিকা বলে, কিন্তু কালকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক? আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না কালকের জন্য। তখন টটিনি বলে, কোনটার কথা বলছো বৌমনি? তখন ভূমিকা বলে, কালকে আমার বরকে দিয়ে কফি আনিয়েছো, চা আনিয়েছো, কেন এটা করেছো? তখন টটিনি বলে যে যেটা যার কাজ তাকে সেটা করতেই হবে, কারণ বাবিনদা ওই অফিসে কাজ করে, তাই আমার বর ওই অফিসে সিও, উনি যা বলবেন তা তো করতেই হবে। তখন তটিনী বলে, তুমি আমাদের বাড়ির ছেলেকে এরকম কাজ করাতে বাধ্য করতে পারো না। একটা ছোট লোক গরিব, ওই যে বস্তি থেকে উঠে আসা মানুষটাকে অফিসে জয়েন করেছে, তাও আবার সিও পদে, এর জন্য তোমার এত দুঃসাহস বেড়েছে। তখনই দেখা যায় যে অভিজিৎ বলে, ঠিক বলেছ, ঐশী এসে শিবপ্রসাদকে এসব যোগ্য নয়। এরপর ওকে ওই চেয়ারে বসানো হয়েছে, যেটা স্বয়ং সত্যজিৎ মুখার্জি বসিয়েছেন সেই চেয়ারটিতে। শিবপ্রসাদ গাঙ্গুলি সেজন্য তো এমনটা করেছে। আসলে যখন কাকা ময়ূরের পালক পড়ে তখন সে কিন্তু মোটেই ময়ূর হয়ে যায় না। একদম ঠিক বলেছ, ভিখারি কোথাকার। তখন তিনি বলেন, আয়ুষীর মুখে সামলে কথা বল, তুমি আমার বরকে ভিখারি বলতে পারো না। কেন ভিখারি বলছে? আমার বর একদম ভিখারি বলবে না। দেখো আমাদের একটি ছোট ফ্ল্যাট থাকতে পারে, আমরা ছোটোখাটো বাড়িতে থাকতে পারি, আমরা ছোটোখাটোভাবে চলাফেরা করতে পারি, ডাল ভাত খেতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে, তোমাদের মতো ক্লাস করে ঘুরে বেড়াই না। নন্দিনী বলে, তটিনী তুই থাম, তটিনী আমার এসব ভালো লাগছে না। তখন তটিনী বলে, কেন দিদি, বারবার শিবপ্রসাদকে কেন অপমানিত হতে হবে? ও এই বাড়ির জামাই, আর ড্যাডি ওকে রিকোয়েস্ট করে ওই চেয়ারটিতে বসিয়েছে, তাই কি সব সময় ওই চেয়ারটা নিয়ে একে অপরের দিকে আঙ্গুল তুলবে? সেটা তো আমি মেনে নিব না, কিছুতেই না। তখন বাবিন বলে, কি করবি তুই, কি করতে পারিস তুই? তখন তো তটিনী বলে, আমি কি করতে পারি কি করতে পারি না সেটা আমি তোকে বলতে চাই না, বা বলবোই বা কেন, কিন্তু আমার যেটা করছিস সেটা একদম ঠিক কাজ করছিস না। তুমি যাও না, অফিসে যাও, তুমি তোমার কাজ করো, অনেক ফাইল জমা পড়ে গেছে। তখন দেখা যায় যে ত্রিপর্ণা বলে, তটিনী তুমি আমার সন্তানকে এইভাবে অপমান করতে পারো না। তখনই বলে, কেন কাকিমণি, কাকিমণি তুমি, আমি কি করছি? তখন ভূমিকা বলে, কি করছো তুমি বুঝতে পারছো না? বাবিন তোমার দাদা, আর বাবিন এবাড়ির ছেলে। ও অফিসে জয়েন করেছে, তাই বলে কি বাবিনকে দিয়ে এইসব কাজ করাবে তুমি? বাবিনকে সবার সামনে অপমান করবে? দেখো অফিসে অনেক স্টাফই আছে, তাদের সামনে বাবিনকে অপমান করার রাইট নেই শিবপ্রসাদের। শিবপ্রসাদ তখন তটিনীকে বলে, বৌমুনি এটা কি তোমার কাছ থেকে শিখতে হবে যে শিবপ্রসাদ কী করবে না করবে? বিজনেসটা সামলাচ্ছে, এখন অনেক লোকের সাথেই তার আনাগোনা, তোমাদের এর মধ্যে নাক গলাতে হবে না। আর বাবিন্দা শুধুমাত্র একজন কর্মচারী। তখন ত্রিপর্ণা বলে, তাই বলে তুমি আমার ছেলেকে কর্মচারী বলছে? এইভাবে অপমান তুমি করতেই পারো না তটিনী। তখন তটিনী বলে, কাকিমণি তুমি যদি তোমার সন্তানকে সুশিক্ষা করতে, তবে আজকের দিনে এগুলো কথা তোমাকে শুনতে হতো না। তোমার ছেলে শুধু প্রেম করে বেড়াচ্ছে, সে কাজ করে না, কোথায় কী হচ্ছে সেটাও দেখছে না, আবার শিবপ্রসাদের পেছনেও লাগছে। কেন, কেন শিবপ্রসাদের পিছনে লাগছে কেন? তখন দেখা যায় যে ত্রিপর্ণা বলছে, আচ্ছা এ কথা বাদ দাও, তাহলে শিবপ্রসাদ কোথায়? তোমরা তো
এইমাত্র কথা হলো। তখন দেখা যায় তটিনী মনে মনে বলে যে সে যে কোথায় আছে আমি আর বলতে পারবো না, সে তদন্তে আছে, কারণ তদন্ত শেষ হলে এমনি বাড়ি চলে আসবে। এরপর দেখা যায় যে অন্যদিকে বলরাম বলে, ভাই অনেক হয়েছে, এবার তো যেতে হবে, বাড়িতে বিয়ে আছে। তখন শিবপ্রসাদ বলে, হ্যাঁ যেতে তো হবেই। তখন শিবপ্রসাদ ফোন করে বাবিন বলে, কোথায় আছো তুমি? তখন শিবপ্রসাদ বলে, আমি যেখানেই থাকি আমি কৈফত তোমাকে দেব না। বাবিন বলে, আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারে না। তখন শিবপ্রসাদ বলে, আমি যা করেছি বেশ করেছি, আমি একদম ঠিক করেছি, আপনি আমাদের অফিসের একজন মাত্র কর্মচারী, কিন্তু আমি আপনাকে সেই কৈফত দিব না আমি কোথায় আছি। আপনি আপনার কাজ করেছেন, আপনি কি আপনার ফাইলগুলো পুরোটা চেক করেছেন? আমি যদি গিয়ে দেখি আপনার ফাইল চেক হয়নি, তবে কিন্তু খারাপ হবে, আপনার মাইনা কাটা যাবে, একদিনের হাজিরা কাটা যাবে, তাহলে আপনি বুঝতে পারেন যে কেমন লাগে। তখন বাবিন বলে, এত সাহস, আমাকে মাইনা কাটার হুমকি দিচ্ছে এই শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন ফোনটা কেটে দেয়। তখন জিৎ তখন দেখা যায় যে অভিজিৎকে বলে যে, বাবিন কি বলল, কি বলল বাবিন? তখন বাবিন বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি এত সাহস যে সে আমাকে হুমকি দিচ্ছে, সে বলছে আমার স্যালারি কেটে নেবে, আমাকে বলল সাহস কোথা থেকে পাচ্ছ? এই বিজিৎ বলে, দেখবো কতদিন করে আর বেশি উঠলে ডানা কিন্তু একদিন সেটেই যাবে শিবপ্রসাদের। এই শিবপ্রসাদ হবে সেই অবস্থা। শিবপ্রসাদ যে পথে হাঁটছে অনেক কাটা বিছানো আছে, শিবপ্রসাদ নিজেও জানে না কখন সেটি পায়ে ফুটে যাবে। তখন তটিনী বলে, কি বলছো তুমি, ভেবেচিন্তে কথা বলো। অন্যদিকে দেখা যায় শিবপ্রসাদ বলে, ভাই আমাদেরকে যেতে হবে, যেতে হবে আমাদেরকে। তখন বলরাম বলে, সত্যি বস, তোমাকে স্যালুট করতে ইচ্ছা করে। তখন দেখা যায় যে অন্যদিকে কর্ণ চ্যাটার্জি সব কিছু জানতে পারে এবং কর্ণ চ্যাটার্জি দুশ্চিন্তা করতে থাকে, বলতে থাকে, এসব কি হচ্ছে, আমার এত টাকা সব রেট হয়ে গেল, আমি কিছুতেই মানতে পারছি না, এইভাবে রেট হতে পারে না। তখন কবির এসে বলে, ড্যাডি কী হয়েছে? তখন কিন্তু কর্ণ চ্যাটার্জি বলে, কবির আমি শেষ, কবির আমার কত টাকা নষ্ট হয়ে গেল, আমি অনেক টাকা দিয়ে এইসব কিছু কিনেছি আর সব রেট হয়ে গেল। কে রেট করেছে, কোথা থেকে রেট করেছে কিছুই জানি না, শুধু শুনেছি রেট হয়েছে, আমি শেষে। কবির বলে, আমি বুঝতে পেরেছি ড্যাডি কে রেট করেছে। তখন কবির বলে, ড্যাডি আমার মাথায় কিন্তু একটাই কথা আসছে, রেটটা কে করতে পারে? তখন কর্ণ চ্যাটার্জি বলে, আমিও বুঝতে পারছি, আমি সেটাই বুঝতে পারছি, আচ্ছা দেখছি। এরপর কর্ণ চ্যাটার্জি ফোন করে অফিসে আর শিবপ্রসাদের অ্যাসিস্ট্যান্টকে বলে, শিবপ্রসাদ কোথায়, তোমার স্যার কোথায় আছে? তখন দেখা যায় অ্যাসিস্ট্যান্ট বলে, আমি আপনাকে বলতে বাধ্য না। তখন কর্ণ চ্যাটার্জি প্রচণ্ড খেপে যায়, বলে, তোমার সাহস হয় কী করে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তখন মেয়েটি বলে, যেই হোক না আপনি, আপনি তো আমার মালিক না, আমি মালিকের কথা শুনতে বাধ্য, আর আমার মালিক বলেছে আমি কি করছি না করছি সেটা কোনোভাবেই কাউকে বলতে না, তাই আমি কিছু বলতে পারবো না। এরপর কর্ণ চ্যাটার্জি ফোন কেটে দেয়। তখন কবির বলে, কি হয়েছে, কি বলে? তখন কর্ণ চ্যাটার্জি বলে, মেয়েটি কিছুই বললো না, খুব দুঃসাহস দেখাচ্ছে, এবার দেখবো, আমি বুঝতে পেরেছি, এভাবেই সব কিছু হাতের বাইরে চলে যাবে, এভাবে শেষ হতে দিতে পারি না, আমি বুঝতে পারছি না কি করব। তখন কবির বলে, ড্যাডি শিবপ্রসাদ আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে, ড্যাডি শিবপ্রসাদকে আটকাতে হবে, না হলে কর্ণ চ্যাটার্জি বলে, আমি শিবপ্রসাদকে ছাড়বো না। ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ও কি ভাবছে এভাবেই সব কিছু শেষ করে দিবে? না, কিছুই করতে পারবে না। এরপর অন্যদিকে দেখা যায় বাবিন বলে, তটিনী এখনও সময় আছে, সত্য স্বীকার কর, কোথায় কোথায় শিবপ্রসাদ? তখন তটিনী বলে, সেই কৈফত আমি কিন্তু তোকে দিব না বাবিন্দা। এরপর দেখা যাচ্ছে যে বর আমার ঠিক সময় মতো বাড়ি চলে আসবে, আমার বরের চিন্তা আছে, সে বিয়ের দায়িত্ব নিয়েছে, আর জিজ্ঞেস করতে হবে না তোকে, যখন সে বিয়ের দায়িত্ব নিয়েছে নন্দিনীর বিয়েতে ঠিক সে উঠিয়ে দিবে। শিবপ্রসাদ তুই একটু ফোন কর। তো শিবপ্রসাদ বলে, কাকে ফোন করব, আমাকে আর প্রয়োজন নেই, এই তো আমি চলে এসেছি। তখন শিবপ্রসাদের হাতে অনেক শপিং ব্যাগ, দেখে সবাই অবাক হয়ে গেল। আর দীপালি বলল, এ কি বাবা, তুমি এত ব্যাগ নিয়েছো, কাউকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে। তখন সে কিন্তু বলে যে, আমার বড় শালিকার বিয়ে বলে কথা, দায়িত্ব যখন আমি নিয়েছি তখন দায়িত্ব অবশ্যই করব। এরপরে বলরাম মাথায় ঝুড়ি নিয়ে আসে, জিনিসপত্র দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তখন তটিনী বলে, বলরাম দা এ কী করছো তুমি, তোমার মাথায় এসব কি? তখন বলরাম বলে, বন্ধু শ্বশুরবাড়ি, আমি যখন তখন আসতে পারি। তখন তো বললে, হ্যাঁ আসতে পারো, তাতে সমস্যার কোনো কারণ নেই। তটিনী কিন্তু সেই সময় বলল, তুমি তো এই বাড়িতে যখন তখন আসবেই। বাবিন বলে, হ্যাঁ আসবেই তো, ভিখারি তো এই বাড়িতে আসবে, এটা তো ভিখারিদের বাড়ি হয়ে গেছে। এখন বলরাম বলে, মুখ সামলে কথা বল, ভিখারি আমি নই, আমার বাড়িতে এসে পড়েছি শুধু আমার বন্ধুর জন্য, বন্ধুর শ্বশুর বাড়ির জন্যই আমি এখানে আসছি।
না হলে আমি আসতাম না। বাড়ির মেয়ের বিয়ে, এই বাড়ির মেয়ের বিয়ে অনেক কাজ, আর আমি এভাবে চুপচাপ থাকতে পারি না। মেয়েটির বিয়ে তো দিতেই হবে, সম্পূর্ণ করতে হবে। নিজে দাঁড়িয়ে থেকে মেয়েটির বিয়ের কাজ করব আমি, বলল বলরাম। এরপর বলে, হ্যাঁ বলরাম দা, এটা তো বুঝতে পারছি। টটিনি বলছে, বুঝতে পারছি তুমি এবার সব কাজ করবে। তখন নন্দিনী বলে, তাই বলে আপনি মাথায় ঝুরি করে এভাবে জিনিস নিয়ে আসবেন? এটা কিন্তু ভালো দেখায় না বলরাম। তখন বলরাম বলে, ম্যাডাম এটা করতে পারি, আপনার বিয়ে বলে কথা, আপনার জন্য এতটুকু করব না? এই দায়িত্বটা নিয়েছি আমার বন্ধুর জন্য, তাই বন্ধুর সাথে হাতে হাত মিলিয়ে আমি এই কাজটি করছি, শুধুমাত্র বাড়ির মেয়ের বিয়ের জন্য। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব কিছু আমি আর বলরাম মিলেই করছি এই বাড়ির সম্মান বাঁচাতে। তখন নন্দিনী হেসে বলে, সত্যি তোমরা পারো বটে। নন্দিনী যখন হাসছিল, বলরাম নন্দিনীর দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। তখন খেয়াল করে আরাধ্যা মনে মনে ভাবে, দুজনকে ভালোই মানাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, নন্দিনীর যে বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখে তো তিনি বলে, বাবিন্দা তোমার মতো অকর্মর ঢেকি নয় আমার বর, দেখেছো দেখেছো কি করছে বর, কি করেছে। তোমরা শুধু পায়ের উপর পা তুলে হুকুম জারি করতে পারো, আমার বর সব কাজ করে নিজে হাতে। তো এই দেখে তখন বলরাম বলে, তটিনী আমি যেটা ম্যাডামের জন্য এনেছি, তুমি কি সেটি ম্যাডামকে দিয়েছো? তখন বলরাম বলে, না দিইনি। তখন নন্দিনী বলে, কি নিয়ে এসেছে তটিনী? তখন তটিনী বলরাম নন্দিনীর দিকে তাকিয়ে বলে, একটা স্পেশাল গিফট এনেছি আপনার জন্য। আর তখন ত্রিপর্ণা বলে, হ্যাঁ খুব সুন্দর স্পেশাল গিফট এনেছে তার জন্য, তোর জন্য নন্দিনী, তুই দেখলে কিন্তু অবাক হয়ে যাবি। দীপালি মনে মনে বলে, এটা কি করছে ত্রিপর্ণা, ওরা কি বলতে চাইছে, ওরা কি বুঝাচ্ছে? আমি বুঝতে পারছি না, ওরা কোনো কিছু ইঙ্গিত করে কথা বলছে, কিন্তু আমি সেটি ধরতে পারছি না, বুঝতে পারছি না। তখন বলরাম বলে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নন্দিনীর দিকে, নন্দিনীও বলরামের দিকে। সবাই কিন্তু সেটা একটু বুঝতে পারে। তারপরে গহনা নিয়ে টটিনি বলে, দিদি দেখ বলরাম দা তোর জন্য কী নিয়ে এসেছে। নন্দিনী বলে, এত দামি গিফট আমার জন্য আনতে গেলে? এত তো অনেক টাকা। তখন নন্দিনী বলে যে, এই গিফটটা তুমি এনেছো কেন? তখন বলরাম বলে, আচ্ছা টটিনি গহনা পরিয়ে দাও, আমার কাছে দাও। আর বলরাম নিজে হাতেই সেই গহনাটা নন্দিনীকে পরিয়ে দেয়। আর সেই মুহূর্তেই চলে আসে গৌরব, আর গৌরব এসে দেখে বলরাম নন্দিনীকে গয়না পরাচ্ছে। তখন গৌরব খুব রেগে যায়, আর গৌরব তখন ভূমিকাকে বলে, এটা কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে বলরাম হাসি মুখে গহনাটা পরিয়ে দিচ্ছিল, খুব সুন্দর লাগছে আপনাকে। তখন নন্দিনী বলে, এত দামের গহনার জন্য কেন আনতে গেলেন? তখন বলরাম বলে, আপনার থেকে নিশ্চয়ই দামি না, তাই আপনার জন্য কিছুই না। এই তখন দেখা যায় যে গৌরব বলে, এ কী হচ্ছে এখানে, এ কী হচ্ছে, নতুন কোনো অন্য পুরুষ গহনা পরাচ্ছে, এটা তো নিশ্চয়ই কাম্য না, এটা কি করে হয়? তখন বলরাম বলে, আমতা আমতা গলায় বলে ওঠে যে, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি এটা কি জানেন যে এই গহনাটা আমি নন্দিনীর জন্য এনেছি? তখন নন্দিনী বলে, হ্যাঁ গৌরব, তুমি আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক না। গৌরব বলে, আমি খুব ভালো করেই বুঝতে পারছি নন্দিনী, সবাই তোমরা তোমার মতো নয়। আমি বুঝাতে চাইছি এইসব পছন্দ করি না, যে তোমাকে কেউ অন্য হাত দিয়ে জিনিস পরিয়ে দেয়। তুমি আমার আমানত, এখন তুমি আমার হবু স্ত্রী, তোমাকে কেউ টাচ করুক আমি একদম পছন্দ করি না, আমি কিছুতেই এটা মানতে পারবো না। তখন দেখা যায় যে নন্দিনী বলে, দেখুন গৌরব আপনি ভুল করছেন। তখনই গৌরব বলে, আমি কিচ্ছু ভুল বুঝতে পারছি না। তখন ভূমিকা বলে, গৌরব আপনি সত্যিই ভুল করছেন, নন্দিনী এরকম মেয়ে নয়। তখন গৌরব বলে, আমি জানি নন্দিনী এরকম মেয়ে নয়, কিন্তু যে গয়নাটা পরিয়ে দিচ্ছে সে কিরকম আমি খুব ভালো করেই জানি। এই বলে কিন্তু এদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তখন বাড়িতে এখন বলরাম বলে যে, আমি বলরাম দেব, আমি স্পেশাল বেঞ্চের একজন অফিসার। তখন গৌরব বলে, আপনি যেইখানকারই অফিসার হোক না কেন, অন্য মেয়ের গহনা কেন আপনি পরাবেন? তখন নন্দিনী বলে, আমার কথাটা শুনুন। তখন গৌরব বলে, একদম চুপ, তুমি কথা বলো না, আমি এগুলো পছন্দ করি না, যেখানে আমি কথা বলবো সেখানে কেউ কথা বলবে না। তখন শিবপ্রসাদরা সেটা দেখে মনে মনে বলে, ছেলেটা সত্যিই ভালো না, ও দিদিকে ভালো রাখবে না। তখন দেখা যায় গৌরব বলে বলরামকে বলে, এই যে শুনুন মশাই, আপনি এই বাড়িতে আর আসবেন না, আর বিয়েতে যাতে আপনাকে না দেখি। তখনই বলরাম বলে, বিয়ের দিনও দেখবেন না মানে? আমি এই বিয়েতে সব কিছু করবো, আমি নিজে হাতে সব করব। তখন গৌরব বলে, না করবেন না, সাত পাকে ঘুরাবেন না, আপনাকে যেন বিয়ের আশেপাশেই না দেখি, কারণ আপনার মতো মানুষকে বিয়ের মণ্ডপে দেখতে চাই না। তখন বলরাম বলে, আপনি কে যে আমাকে এই কথা বলছেন? আপনি এখনও এই বাড়ির জামান হয়নি, 2 দিন পরে হবেন, এরপর আপনি কথা বলবেন, এইভাবে আমাকে অপমান করতে পারেন না। তখন কিন্তু শুধু জামাই নয়, তখন কিন্তু সবাই এক কথাই বলে উঠল যে, নন্দিনী ওরকম মেয়ে না। তখন আমাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে, তার প্রতিবাদটুকু আমি করেছি। তখন টটিনি বলে, দেখুন
দেখুন আপনি একটু বাড়াবাড়ি করছেন গৌরব। গৌরব বলে, কেন বাড়াবাড়ি করছি না, এটা আমার হবু স্ত্রী। এই বলেই কিন্তু এপিসোডটি শেষ হয়ে যায়। এরপরেই দেখা যায় অন্যরকম একটি অবস্থা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন।